হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ইউনিট 2 এর অধ্যায় নাম্বার 3 তড়িৎ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে এমসিকিউ ফুল সলিউশন। মোট 12টা প্রশ্ন আছে, আই হোপ সো। মোট প্রশ্ন আছে তোমাদের 15টা প্রশ্নই এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 সেটা খুব ভালো চলছে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই টাইমটাকে মেনশন করে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি অবশ্যই উত্তর দেবো, সেটা আমি গর্ব করি যে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। প্রশ্ন নাম্বার 1 থেকে শুরু করব। 1 থেকে 15 নম্বর প্রশ্ন। ছোটো ছোটো প্রশ্ন আছে, বেশ খুব একটা বড় প্রশ্ন নেই এবং অধ্যায়টাও একটু লেস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অবশ্যই কম্পিটিটিভ লাইনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে খুব ভালো ভালো প্রশ্ন এখান থেকে হয় এবং প্রত্যেক বছর আসেও, কিন্তু এইচএসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না এবং একটু লেস ইম্পর্ট্যান্ট। যাই হোক, লেস ইম্পর্ট্যান্ট হোক আর চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হোক, লেস ইম্পর্ট্যান্টটাও ওয়ান কাইন্ড অফ ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রত্যেকটা অঙ্ক যেহেতু করছি, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই আমরা করব, অবশ্যই করব। আর প্রবলেম সেট 1 করব, প্রবলেম সেট 2 করব, আর এমসিকিউ তো করছি আজকের ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে কোন রাশিটি তড়িৎ যন্ত্রের কৃতকার্যকে প্রকাশ করে? কৃতকার্যকে অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়ার্ককে নির্দেশ করে ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ অ্যাকচুয়ালি ওয়ার্ক আর এনার্জির তো ডাইমেনশন বলো, ইউনিটস বলো, শব্দ সেম। আর ইলেকট্রিক্যাল এনার্জিকে নির্দেশ করে ভিআইটি, অর্থাৎ ভিআই হচ্ছে পাওয়ারের সাথে টাইমটা যদি গুণ হয় তাহলে সেটা কৃতকার্য অর এনার্জি। তাহলে ভিআইটি এটা হবে অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার বি আমাদের এখানে কারেক্ট হয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নতে বলেছে কোন রাশির একক অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড? অ্যাম্পিয়ার হচ্ছে তোমার চার্জ আপন সময়, আর তার সাথে সময় আছে গুণ, অর্থাৎ এককটা হবে, এর যে এককটা সেটা হচ্ছে চার্জ বা আধানের একক, অর্থাৎ অপশান নাম্বার ডি। নেক্সট দেখো 3 নম্বর একটা সার্কিট দিয়েছে, 220 ভোল্ট 100 ওয়াট আর 110 ভোল্ট 100 ওয়াট, দুটোর ওয়াটই সেম। রেটিংয়ের দুটি বাতি আছে, ভাস্বর অবস্থায় অর্থাৎ জ্বলন্ত অবস্থায়। বাতি দুটির রোধের অনুপাত কত? তাহলে বাতি দুটির যদি রোধের অনুপাত বার করতে হয়, একটা আছে 220 ভোল্ট 100 ওয়াট, আর একটা হচ্ছে 110 ভোল্ট 100 ওয়াট। দুটোরই কিন্তু পাওয়ার যেটা অর্থাৎ ওয়াট দুটোরই কিন্তু সেম। এখন বলেছে দুটোর রোধ কত, তাহলে ভোল্টেজ দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে। P = V/I, আবার আইটাকে যদি তুলে দিই তাহলে সেখানে V/R লিখতে পারি, অ্যান্সারটা হলো V²/R। সেখান থেকে যদি আমাকে আর পেতে হয়, হলে কী করতে হবে? V²/P এখান থেকে করতে হবে। এইসব ছোটোখাটো প্রশ্ন বা গৃহস্থালিতে কত খরচা হচ্ছে না হচ্ছে সেই সব প্রশ্নগুলো তোমরা ক্লাস 10এই করে থাকবে। ক্লাস 10-এর যে চলতড়িৎ আছে সেখানেই করে থাকার কথা। তাহলে R1 যেটা করব সেটা V1² which is 220 / 100, আর R2 যেটা সেটা হবে V2² / P2 which is 110 তার স্কোয়ার / 100। এখন R1 অনুপাত R2 নিতে হলে যেহেতু নিচের পাওয়ারটা দুজনেরই সেম, তাহলে আমি করব 220 তার স্কোয়ার / 110 তার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার আসবে 4:1। করে দেখতে পারো, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেল, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নতে বলেছে কোন এককটি ক্ষমতার একক? আচ্ছা, তাহলে ক্ষমতার যে একক হবে, ক্ষমতার একক একটু আগেই বললাম যে ভোল্টেজ ইন্টু কারেন্ট, অর্থাৎ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আরও অনেক একক হয়, চাইলে আমরা রোধের একক দিয়ে সাবস্টিটিউট করতে পারি, কিন্তু দেখি যদি মিলে যায় তাহলে ভালো। আচ্ছা, রোধ দিয়ে আমাকে সাবস্টিটিউট করতে হবে আর অ্যাম্পিয়ারকে রাখতে হবে, তাহলে ভোল্টের জায়গাতে আমরা লিখতে পারি V = RI, মানে ওহম ইন্টু অ্যাম্পিয়ার, তার সাথে আরেকটা অ্যাম্পিয়ার আছে, তাহলে ওহম ইন্টু অ্যাম্পিয়ার স্কোয়ার, অর্থাৎ অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেল, ওহম ইন্টু অ্যাম্পিয়ার স্কোয়ার। বোঝা গেল? খুব ছোটো প্রশ্ন, বুঝতে পারার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। চিত্রে
প্রদর্শিত সমবায়টির ক্ষমতা কত? আচ্ছা, 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে, ওকে, সেটা 1-3 ওহম আর 8 ওহম, দুটো প্যারালাল আছে, এই এই এই, এটা হচ্ছে 1-3, এটা হচ্ছে 8, এটা 1-3 ওহম, এটা হচ্ছে 8 ওহম, আর এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা ওই দুটোতে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা বার করব। অর্থাৎ এইখানে থাকা কারেন্ট I1 আর এখানে থাকা কারেন্ট I2, এই দুটোর মান বার করব। মান বার করে যেহেতু এখানে রোধ পেলাম আর কারেন্ট পেয়ে গেলাম, I2R দিয়ে দুটোর ক্ষমতা বার করব। ক্ষমতা যেই বার করে নিলাম, প্যারালালে থাকা দুটো ক্ষমতার কী হয়, শুধু যোগ হয়ে যায়। আর এটা যদি সিরিজে থাকতো দুটো রোধ বা দুটো বাতি বা দুটো ইলেকট্রিক্যাল যন্ত্র মেশিন, তাহলে সেটাকে কী করতে হয়, অনন্যকের যোগফলের অনন্যক নিতে হয় প্যারালালে থাকলে, শ্রেণীতে থাকলে, এটা নিয়ম। যাই হোক, তাহলে আমরা I1 আর I2 বার করব। I1 I2 বার করার নিয়ম আমরা জানি। I1 যেটা বার করব সেটা হবে মূল যে কারেন্ট অর্থাৎ 5, তার সাথে হবে লোকের রোধ, লোকের রোধটা হচ্ছে 8, এটা তো I1, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2। তাহলে লোকের রোধ ডিভাইডেড বাই দুজনের রোধের যোগফল 8 + 1/3, এই টোটালটার সাথে 5টা গুণ। আচ্ছা, তাহলে এখানে I1 এর মান কত আসছে? I1 এর মান হবে 8 × 5 = 40 আর নিচে 3টা থাকবে, ওপরে যাবে, আর এখানে 8 × 3 = 24 আর 1 = 25, তাহলে 5 × 5 = 25, 5 × 8 = 40, তাহলে 24/5 ওপরে যাবে, 24/5 অ্যাম্পিয়ার। আর নিচে কত যাবে সেটাও দেখব, যে নিচে কারেন্টটা কত যাচ্ছে, অর্থাৎ I2 এর মান বার করব। চলো তাহলে I2 বের করি। এই পাশটা মুছে দিই। I2 কী করে বার করবো? I2 বার করবো সেম প্রসেসে, কিংবা ওই 5 অ্যাম্পিয়ার থেকে ওটাকে বাদ দিয়ে দেবো। 5 অ্যাম্পিয়ার থেকে 24/5 অ্যাম্পিয়ারকে বাদ দিয়ে দেবো, কত 5 × 25 - 24 মানে 1/5 অ্যাম্পিয়ার। তাহলে I1 I2 দুটোই বার হয়ে গেল। এবারে ওপরের আমরা পাওয়ার বার করবো, নিচের রোধটার পাওয়ার বার করবো। তাহলে ওপরটার পাওয়ার কী হবে? P1 হবে I1 স্কোয়ার। ভোল্টেজ যদি না জানা থাকে তখন আমরা কী করি, I1 স্কোয়ার × R1, এটা হচ্ছে I1 স্কোয়ার মানে ওইটা স্কোয়ার, মানে 20/5 তার স্কোয়ার গুণিত R1 এর মান কত? 1/3, এটা দাঁড়াবে P1। আমাদের বার করতে হবে, কিছু করার নেই। তাহলে 24 × 24 ডিভাইডেড বাই 25 × 3, তাহলে 3 × 8 = 24, আর এটার মান হবে কত সেটা বার করব। 24 × 8 ডিভাইডেড বাই 5, নোটিস না বাবা, 24 × 8 ডিভাইডেড বাই 25, 7.68, 7.68 এত ওয়াট। আর P2 যেটা আসবে আমাদের সেটা হবে I2 তার স্কোয়ার, তার সাথে R2 গুণ, এটা হচ্ছে 1/5 মানে 1/25, আর R2-র মান হচ্ছে 8, তাহলে 8/25 অ্যান্সারটা কত আসবে? 8/25 হুইচ ইজ 0.32 ওয়াট। তাহলে যদি P তুল্য বার করি, P তুল্য সেটা হবে P1 + P2। P1 এর মান কত? 7.68 আর P2-র মান 0.32, তাহলে 8 2 10 0 হাতে থাকলে 1, 6 3 10, 6 3 9 হাতে থাকলে 1, 10 0 হাতে থাকলে 1, 7 1 8, 8.00 ওয়াট। এটা হবে তুল্য ক্ষমতা, যেটা ডি এর সাথে ম্যাচ করছে। হলো সেকেন্ডের যে প্রশ্নটা সেটাও কিন্তু সার্কিট থেকে দিয়েছে। তারপরের যে প্রশ্নটা সেখানেও কিন্তু সমবায়টির ক্ষমতা বার করতে বলেছে, সমবায়টির ক্ষমতা বার করতে বলেছে। এখানেও প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে, বাট এখানে ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ভোল্টেজ দিয়ে বার করার চেষ্টা করব। প্যারালাল হলে এখনই বললাম একটু আগে শুধু যোগ হয়ে যায়, তাহলে ইন্ডিভিজুয়াল ক্ষমতাগুলো তো আমাকে বার করতে হবে আগে, নাহলে আমরা কী করে বার করবো, তাই না? তো ইন্ডিভিজুয়াল ক্ষমতাগুলো বার করতে হবে আগে। 6 নম্বরের প্রশ্ন, সার্কিটটা কীরকম দেওয়া আছে? ওপরে 2 ওহম, নিচে ওপরে 2 ওহম, নিচে 8 ওহম, নিচে 8 ওহম, ওপরে 2 ওহম, নিচে 8 ওহম। এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এবং ব্যাটারির সাথে একটা না আর কোনো অভ্যন্তরীণ রোধ টোধ কিছু নেই, এটা 2 ভোল্টের একটা ব্যাটারি আছে। তাহলে এর দুই প্রান্তে কতটা বিভব পতন হচ্ছে, এর দুই প্রান্তে কতটা বিভব পতন হচ্ছে, দুটোতেই 2 ভোল্ট করে বিভব পতন হচ্ছে, কারণ প্যারালাল কানেকশান আছে। এখানে আই বার করার দরকার নেই।
তাহলে আমি যদি P1 বার করি হুইচ ইজ V1 স্কোয়ার ডিভাইডেড বাই R1 হুইচ ইজ 2 স্কোয়ার 4 ডিভাইডেড বাই R1 মানে হচ্ছে 2 মানে 2 ওয়াট। আর এখান থেকে যদি P2 বার করি P2 হচ্ছে V2 স্কোয়ার ডিভাইডেড বাই R2 হুইচ ইজ V2 স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার না সরি 2 স্কোয়ার 4 আর এখানে হবে 8 8 64 মানে 1 16 R2 শুধু R2 অর্থাৎ 8 মানে 1 2 ওয়াট। তাহলে যদি P তুল্য বার করি P তুল্য সেটা হবে P1 প্লাস P2 কারণ প্যারালাল কানেকশান আছে, ঠিক আছে। তাহলে 2 প্লাস 1 2 মানে হচ্ছে 5 2 তার মানে হচ্ছে 2.5 ওয়াট। 2.5 ওয়াট ক্লিয়ার। 6 নম্বরেরটা 2.5 ওয়াট হচ্ছে অপশান নাম্বার এর সাথে ম্যাচ করলো, অপশান নাম্বার এর সাথে ম্যাচ করলো। নেক্সট প্রশ্নের দিকে যাব, 7 নম্বরের প্রশ্নের দিকে। কি বলেছে 7 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি বর্তনীতে এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ওই বর্তনীর নিরাপদ প্রবাহ মাত্রা নিচের কোনটির সমানুপাতি, অর্থাৎ ব্যাসার্ধের সাথে কিভাবে সমানুপাতি এই জিনিসটা জানতে চেয়েছে। তো নিরাপদ যে প্রবাহ মাত্রা আই সেই আইটা হয় 8 টু দি পাওয়ার 3/2 এর সাথে সমানুপাতি, 8 টু দি পাওয়ার 3/2 এর সাথে সমানুপাতি। যদি এটার প্রুফটা চাইছো তাহলে আমি একটা কথা বলতে পারি যে আমরা তো জানি যে W = JH, এগুলো টুকিটাকি জানতে হবে। অর্থাৎ যে পরিমাণ কৃতকার্য করবে সেটা হিট যে ক্রিয়েট হবে তার সমতুল্য। বাট যতটা কাজ করবে ততটাই যে হিট পাবে তা না, এটা ঠিক না। মানে যতটা তুমি তাড়িতিক কাজ করছো অর্থাৎ বৈদ্যুতিক কার্য করছো ততটাই কি হিটে কনভার্ট হয় না, তাহলে আমরা মানে অন্য কাজ হচ্ছে কি করে বা আমরা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি করে, কাজ তো হচ্ছে। টোটাল ওয়ার্ক ডানটাই কি তাপে বা ওই যন্ত্রটা গরম হয়, যেটা কোনো যন্ত্রের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই যন্ত্রটা গরম হয়, বাট এতটাও কি গরম হয় যে পুরোটা আমাকে হিটেই লস হয়ে গেল, তা তো না। তাহলে ফ্যান চলছে কি করে, ফ্যান চলছে কি করে, ঘূর্ণন শক্তিতে তো কনভার্ট হচ্ছে, আরও কত কিছু ব্যাপার। তাহলে সাম পোর্শন কনভার্ট হয়, পুরোটা না। তাহলে বলতেই পারি এখানে H = W/J, অ্যান্ড ডাব্লুটা আমি আগেও বললাম সেটা হচ্ছে I²RT ডিভাইডেড বাই জে। এটা লিখতে পারি তো অবশ্যই পারি। এখন যদি বলি যে একক সময়ে নিরাপদ প্রবাহ মাত্রা কী হবে, যে পরিমাণ হিটটা ক্রিয়েট হবে সেটা যদি ওই যন্ত্রটা পরিবেশে ছেড়ে দেয় তাহলে তো খুব ভালো। আর নিজে নিজে যদি গরম হয় এবং যদি সেই হিটটার কারণে তার টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে সেটাই খারাপ। অর্থাৎ নিরাপদ প্রবাহ মাত্রা হবে, নিরাপদ প্রবাহ মাত্রা হলো সেই প্রবাহ মাত্রা যার কারণে যন্ত্রে উৎপন্ন তাপ মানে এতটাই কম তাপ উৎপন্ন হবে যে যন্ত্রে উৎপন্ন তাপ ও নিজে গরম না হয়ে পরিবেশে ছেড়ে দেবে। এতই কম ফ্লোতে তাপ ক্রিয়েট হবে। যন্ত্রে উৎপন্ন তাপ বা বলা ভালো তাপের প্রবাহ, প্রবাহ মানেই তো একটা সময় চলে আসে, তাপের যে প্রবাহটা ঘটবে অর্থাৎ একক সময়ে যে তাপটা উৎপন্ন হবে তাপ প্রবাহ অবশ্যই পরিবেশে সঞ্চালিত হবে। কথাটা বোঝা গেল? অসুবিধা নেই নিশ্চয়ই, পরিবেশে সঞ্চালিত হবে। তাহলে ধরি যন্ত্রটির একক সময়ে, যন্ত্রটির না অ্যাকচুয়ালি তারেই তো গরম হচ্ছে, তারের একক সময়ে একক ক্ষেত্রফলে সঞ্চালিত তাপ, মানে অ্যাকচুয়ালি পরিবেশে সঞ্চালিত তাপ, যাই হোক সঞ্চালিত তাপ সেটা একটা তো কনস্ট্যান্ট। একক সময়ে একক ক্ষেত্রফলে যে তাপটা সঞ্চালিত করবে সেটা ধরছি ছোটতার H, যেখানে ছোটতার H একটা কনস্ট্যান্ট, অবশ্যই স্মল h ইজ আ কনস্ট্যান্ট। আমি প্রুফটা করিয়ে দিচ্ছি, কিন্তু এটা কি করছি, প্রুফটা করছি, এখানে আর লিখলাম না কিছু, ঠিক? ওকে, তাহলে আমি যদি বলি একক সময়ে কত হবে, একক সময় সঞ্চালিত তাপ, এরিয়াটা গুণ করে দেবো, তখন আর একক ক্ষেত্রফলে করব না, একক সময়ে সঞ্চালিত তাপ সেটা হচ্ছে স্মল h গুণিত এরিয়া। এবার একটা চোঙের মতো দেখতে, চোঙের যে এরিয়া হয় মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হয় 2πRL, মানে 2πR ইন্টু L। কথাটা বোঝা গেল নিশ্চয়ই? পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে 2πRL। এখন বিষয়টা হচ্ছে এই যে তাপটা উৎপন্ন হচ্ছে H ড্যাশ আর ওই যে তাপটা উৎপন্ন হচ্ছে এই দুটো যদি সমান হয়ে যায় H ড্যাশ = H, তাহলে সেটা নিরাপদ।
নিরাপদ কন্ডিশন, নিরাপদ কন্ডিশন বোঝা গেল নিশ্চয়ই? ক্লিয়ার? শর্টেড বোঝা গেল? তাহলে এইচ ড্যাশের মান আমরা বসাবো স্মল এইচ ইন্টু 2πr/l, ওকে, ইকুয়ালস টু ক্যাপিটাল এইচের মান বসাবো আমরা, ক্যাপিটাল এইচের মান বসাবো। এটা একক সময় বার করলাম, তাহলে এটা যদি একক সময় করি তাহলে সময়টা জাস্ট হবে না, মানে জাস্ট I² ক্যাপিটাল R ডিভাইডেড বাই জে, জাস্ট টিটা হবে না। একটু যদি এগিয়ে নিয়ে যাই তাহলে স্মল এইচ ইন্টু 2πr/l ইকুয়ালস টু I²টা I² থাকলো ডিভাইডেড বাই জেটা জে থাকলো, বাট আর সমান লিখতে পারি যে ρ/l/a, ρ/l/a, নিচে এ চলে এলো, আবার I² ρ/l/j তো আছে, এরিয়াটাকে লিখতে পারি πr², πr², বোঝা গেল? তাহলে πr², তাহলে এটা I² হবে। ঠিক আছে, করছি আমি, মুছে নিই তার আগে। হ্যাঁ, এটা I তার স্কোয়ার হবে, ওখানে ভুল হতো। ঠিক আছে, তাহলে আমরা কত দূর গেলাম যে এইচ ইন্টু 2πr/l ইকুয়ালস টু I² রো এল ডিভাইডেড বাই জে, তার সাথে আছে πr²। ওকে, ডান। এবার একটা জিনিস দেখো, আইকে একা রাখো, মানে অ্যাকচুয়ালি I²কে একা রাখো, I²কে একা রাখো আর বাকিটা একদিকে করো। একটা এল দেখো কেটে যাবে, এল কেটে যাবে, আর টোটাল I²টা হচ্ছে 2πr, 2π স্মল আর একটা আর যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে, আর কিউব হয়ে যাচ্ছে, পাইয়ের স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, ডান। আচ্ছা, একটা জে যাবে উপরে, একটা এইচ যাবে উপরে, সব কিছু হয়ে গেল, আর নিচে একটা রো আসবে। এখন দেখো যে 2, π², জে, এইচ, রো প্রত্যেকটাই কিন্তু, সরি আর না, রো প্রত্যেকটা কিন্তু কনস্ট্যান্ট। কী বললাম? প্রত্যেকটাই কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে I², এটাকে যদি আই চাই আমি, আই, তাহলে প্রত্যেকটা রুট নেব। তাহলে এই টোটাল জিনিসটাকে আমি একটা কাজ করছি, একটা কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করছি পি। পি দিলে কোনো অসুবিধা আছে? আচ্ছা, যাই হোক, এ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, টোটাল কনস্ট্যান্টটাকে এ দিলাম। আর কিউবটাকে শুধু রাখবো, শুধু আর কিউবটাই কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ তারটা কতটা মোটা কতটা পাতলা সেটার উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে বিষয়। তাহলে আই যদি পাই তাহলে a⁴ 2 আর r⁴ 3/2, অবশ্যই সূচকের অঙ্ক তোমরা জেনে থাকবে, অসুবিধা হওয়ার কথা নয়। এটা যেটা এলো কনস্ট্যান্টের পাওয়ার হাফ, সেটা তো অ্যানাদার কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু অ্যানাদার কনস্ট্যান্ট আমি বি নিলাম, ওকে, অ্যানাদার কনস্ট্যান্ট আমি বি নিলাম, তার সাথে r⁴ 2। ওকে, কনস্ট্যান্টটাকে তুললে সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারি, I ভেরিজাস r⁴ 2। এটা হচ্ছে অ্যান্সার, এখান থেকে এসেছিলো যেটা আমি করেছিলাম। বোঝা গেল আশা করি? আমি প্রুফটা দেখিয়ে দিলাম যে কীভাবে আসছে, কোথা থেকে আসছে। নেক্সট প্রশ্ন, একই ভোল্টেজের 100 ওয়াট আর 40 ওয়াট বাল্ব দুটির রোধের অনুপাত কত? ভোল্টেজ সেম, তাহলে তাদের রোধের অনুপাত বার করব। ঠিক আছে, দেখো এখানে আমার হয়ে যাবে অবশ্য। এটা কত আসছে? এটা কত নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। ভোল্টেজটা সেম, ভিটা কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি যে পি ইকুয়ালস টু v²/r, এটা জানি। তাহলে আমাদের কি রোধের অনুপাত নেব, তাহলে আর ইজ ইকুয়াল টু বলতে পারি যে v²/p, হ্যাঁ তাও বলতে পারি v²/p। তাহলে আমরা যদি বলি R1 অনুপাত R2, সেটা হবে p এর সাথে দেখো অনন্য আছে, মানে P2/P1, মানে P2/P1, P2 ইজ টু P1। তাহলে P2 কত? পরেরটা মানে 40:100, 40:100, তাহলে 20 2 40, 20 5 100, 2:5, হুইচ ইজ অপশান নাম্বার এ। এটা সংসদ নমুনা প্রশ্নতে এসেছিল, ভালো প্রশ্ন। কোথায় এসেছিল? সংসদ নমুনা এসেছিল না, মানে সংসদ নমুনাতে আছে, এসেছিল আবার কি। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? 8টা প্রশ্ন ক্লিয়ার, শর্টেড সব কিছু। চলো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাই, 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন কী বলেছে? এটা কিন্তু অল ইন্ডিয়া প্রিলিমসে এসেছিলো মেডিকেলের। আচ্ছা, 9 ওয়াট 6 ওয়াটের দুটো ইয়ে আছে, তার সাথে 2 ওহম একটা ইয়ে আছে, এটা 10 ভোল্ট। ভিটা হচ্ছে কত? ভিটা বলা নেই। রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য 9, 2 আর 36 ওয়াট।
আচ্ছা 9-এর ওয়াটটা বলে দিয়েছে, 9 ওয়াটে প্রতিত ব্যবহৃত ক্ষমতা 36 ওয়াট। আচ্ছা দেখো এটা একটা রোধ দিয়েছে, এটা একটা রোধ দিয়েছে, দুটো রোধ দিয়েছে, এটার সাথে একটা সিরিজে একটা রোধ আছে। আচ্ছা আর এখান থেকে একটা ব্যাটারি ইউজ করা আছে, পজিটিভ নেগেটিভ। এই ব্যাটারিটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে 2 ওহম, ওপরেরটা হচ্ছে 9 আর 6, 9 ওহম আর 6 ওহম। ওপরেরটাতে ওয়াট দিয়ে দিয়েছে 36 ওয়াট। এই গেল টোটাল ব্যাপার। 2 ওহমের 2 প্রান্তে রোধ বার করতে বলেছে, সরি বিভব প্রভেদ বার করতে বলেছে। সেটা বার করা মানে 2 ওহমে কত কারেন্ট যাচ্ছে পেয়ে গেলে হয়ে গেলো। 2 ওহমে কত কারেন্ট যাবে সেটা বার করতে হলে ভোল্টেজ তো জানি না, তাহলে এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত, দুটো কারেন্ট যোগ হয়েই তো 2 ওহমে যাচ্ছে। তাহলে 9-এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট আর 6-এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট বার করে নিতে পারবো অবশ্যই। ঠিক দেখো তাহলে আমরা বলতেই পারি যে 9 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্টটা যদি I1 হয় আর 6 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্টটা যদি I2 হয়, তাহলে অবশ্যই এখানে কিন্তু I আসবে, হুইচ ইজ I1 প্লাস I2, এবং সেটাই কিন্তু প্রবাহিত হবে, এখানেও I এখানেও I, এবং 2 ওহমের মধ্য দিয়েও সেটা I কিন্তু যাবে। তাহলে I আর করে নেব I × 2, সেটা আমাদের পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন 2 ওহম অ্যাক্রস দ্য 2 ওহম। তাহলে আমরা I1 বার করব। কারেন্ট আমরা কোথা থেকে পাবো, এখানে আমরা কি জানি, ওহম জানি আর জানি, মানে I স্কোয়ার আর ইজিক্যাল টু পি, I স্কোয়ার আর ইজিক্যালস টু পি, তাই তো। তাহলে পি বাই আর তার রুট মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, না সরি 2 অ্যাম্পিয়ার। বোঝা গেল। I2 কত আসবে, দেখো I2 তো ডিরেক্ট বার করতে পারবো না, কারণ এখানে আমরা পাওয়ারটা জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, 9-এর 2 প্রান্তে যা বিভব প্রভেদ, 6-এরও 2 প্রান্তে তাই বিভব প্রভেদ। তাহলে 9-এর ভি ইকুয়ালস টু যদি লিখি 9I1, তাহলে 6-এর 2 প্রান্তে লিখতে পারি 6I2। হ্যাঁ এটা লিখতে পারি অবশ্যই, কারণ 9 ওহম আর 6 ওহমের 2 প্রান্তে বিভব প্রভেদ সেম হবে, কারণ প্যারালাল কানেকশান আছে। তাহলে সেখান থেকে I2 কী করে পাবো, I2 পাবো আমরা 9/6 গুণিত I1। তাহলে 9/6 গুণিত I1 যদি হয়, I1 এর মান 2, তাহলে 3 2 6, 3 3 9, 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্টটা কত, I কত হবে, হুইচ ইজ I1 প্লাস I2, হুইচ ইজ 3 + 2 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে 2 ওহমের 2 প্রান্তে পোটেন্সিয়াল ড্রপ কত না I এটা আর এটা মানে 10 ভোল্ট। তাহলে 10 ভোল্টের বিভব পতন হবে 2 ওহমের 2 প্রান্তে, 10 ভোল্ট। সি, অপশান নাম্বার সি। আর এটা এসেছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট প্রিলিমসে, আগে যেটা হতো এখন সেটা নিট হয়। হ্যাঁ কত সালে এসেছিলো লিখলাম না, তাই না, 2011। ক্লিয়ার, বোঝা গেল, বোঝাতে পারলাম আশা করি। 9 নম্বর ক্লিয়ার। 10 নম্বর দেখো, 10 নম্বরটাও একটা কম্পিটিটিভ এক্সামে এসছে। দশ নম্বর, তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষের সঙ্গে R1 রোধ যুক্ত করলে T1 সময়ের অবকাশে তার মধ্য দিয়ে H তাপ উৎপন্ন হয়। R1 এর পরিবর্তে যদি R2 রোধ উৎপন্ন করি, তাহলে T সময়ের অবকাশে একই রোধটির মধ্য দিয়ে 4H মানে আগের থেকে 4 টাইমস বেশি তাপ উৎপন্ন হয়। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত? আচ্ছা 10 নম্বরেরটা, তাই তো। তাহলে ধরি কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে r, সেটা আর বললাম না, যেহেতু MCQ অত লিখলাম না। 10 নম্বরেরটা আমরা সলভ করছি। তাহলে আমরা অবশ্যই জানি যে হিট বা শক্তিটা হয় I স্কোয়ার R ইকুয়ালস টু হিট, এটা হচ্ছে বিষয়। ঠিক, I স্কোয়ার RT ইকুয়ালস টু হিট, সরি I স্কোয়ার R তো হয়ে গেল ক্ষমতা। তাহলে আমি যদি বলি যে প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেসে H উৎপন্ন হয়েছে এবং সেটা হবে I1 স্কোয়ার গুণিত R1, আর তার সাথে হচ্ছে T সময়ের অবকাশে। সেকেন্ড কেসে যেটা হবে সেটা হচ্ছে 4H হিট উৎপন্ন হবে এবং সেটা হবে I2 স্কোয়ার R2 তার সাথে T। অলরাইট, বোঝা গেল নিশ্চয়ই। এখানে কিন্তু একটা অন্য রোধ ইউজ করেছি, অন্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইউজ করেছি। এখন আমি যদি বলি যে 4H ডিভাইডেড বাই H, এটা যদি ভাগ করি, তাহলে I2 স্কোয়ার ডিভাইডেড বাই I1 স্কোয়ার ইন্টু R2 ডিভাইডেড বাই R1। এত দূর অবধি ক্লিয়ার? এখন বিষয়টা দাঁড়ালো, যদি আমি I1 বলি, I1 হবে পোটেন্সিয়াল ড্রপ E ডিভাইডেড বাই ক্যাপিটাল R1 আছে আর তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ আছে অবশ্যই এটা। আর যদি I2 বলি, হুইচ ইজ E ডিভাইডেড বাই R2 প্লাস স্মল r। R1 এর ক্ষেত্রে R1 এর ক্ষেত্রে I1 আর R2 এর ক্ষেত্রে I2। এই তো বাবা গল্প শেষ।
তাহলে এই দুটো কেটে গেলে এটা কেটে গেলে হচ্ছে এখানে 4 ইকুয়ালস টু I2/I1। I2 মানে হচ্ছে E ডিভাইডেড বাই R2 প্লাস স্মল r, আর এখানে গুণ হবে R1 প্লাস স্মল r ডিভাইডেড বাই E, আর এই টোটালটার হয়ে যাবে স্কোয়ার। বোঝাতে পারলাম? I2/I1 করলাম, তার স্কোয়ার করে নিলাম, গুণিত তার সাথে আছে R2 ডিভাইডেড বাই R1। ই কেটে গেল, পড়ে থাকছে এখান থেকে 4 ইকুয়ালস টু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে R1 প্লাস স্মল r ডিভাইডেড বাই R2 প্লাস স্মল r তার হোল স্কোয়ার গুণিত R2 ডিভাইডেড বাই R1। এই টোটাল জিনিসটাকে একটু ব্রেক করি, দেখা যাক কী আসছে না আসছে। দেখা যাক কী আসছে। তাহলে এই পাশে হয়ে গেল 4, ওই পাশে আমি যদি ব্রেক করি, ব্রেক কি করে নেবো একবার একসাথে? হ্যাঁ, করে নিলেও হয়। 4টাকে রেখে দাও, R1টাকে এই পাশে ক্রস করো, ওকে, আর এই R2 প্লাস R1 তার হোল স্কোয়ারটাকে রাখো, আর ওই পাশে রাখো R2 ইন্টু R1 প্লাস R তার হোল স্কোয়ার, এটাকে রেখে দাও। ঠিক, এত দূর অবধি ক্লিয়ার? রুট নিয়ে নাও দুই পাশে, তাহলে এখানে 2 রুট R1 তার সাথে গুণ আছে R2 প্লাস স্মল r ইকুয়ালস টু রুট R2, আর তার সাথে গুণ আছে R1 প্লাস স্মল r। সর্টেড? তাহলে যদি গুণ করি এখান থেকে, আমাদের মান কিন্তু স্মল r দরকার, স্মল rকে একত্রিত করব আর বাকিগুলোকে একদিকে। তাহলে এখান থেকে আমরা করব 2 রুট R1 তার সাথে R2 প্লাস 2 রুট R1 তার সাথে স্মল r, এখান থেকে হচ্ছে রুট R2 R1 প্লাস রুট R2 স্মল r। স্মল r টার্মগুলোকে একসাথে রাখবো, অর্থাৎ একে আর একে একসাথে রাখবো। তাহলে 2 রুট R1 মাইনাস রুট R2, সাইডে হচ্ছে স্মল r, আর এখানে পড়েই আছে রুট R2 R1 মাইনাস 2 রুট R1 R2। এই হচ্ছে বিষয়। তাহলে সেখান থেকে স্মল r এর মান আমরা যদি বার করি, সেটা আসবে আমাদের ক্ষেত্রে R1 রুট R2, R1টাকে সামনে নিলাম আর কিছুই না, মাইনাস 2 রুট R1 R2, আর এখানে হচ্ছে 2 রুট R1 মাইনাস রুট R2। এটা হচ্ছে বিষয়, এটা হবে অ্যান্সার। এখানে একটু কমন কিছু নিয়েছে নাকি? হ্যাঁ, কমনটা নিয়েছে, কমন নিয়েছে তোমার রুট ওভার R1 R2, এটাকে কমন নিয়েছে। তাহলে পড়ে থাকছে রুট ওভার R1 যদি কমন নেওয়া হয় তাহলে রুট ওভার R1 পড়ে আসে, আর রুট ওভার R2 তো কমন নিয়েছি, মাইনাস 2 রুট R1 কমন নিয়েছি, রুট R2 কমন নিলে রুট R2 পড়ে থাকবে, হলো, আর নিচে পড়ে থাকছে 2 রুট R1 মাইনাস রুট R2। এটা হচ্ছে স্মল r এর মান। এটা অপশান নাম্বার বি, বি এর সাথে ম্যাচ করায় না, বি বলেছে অথচ ওরা যেটা করেছে সেখানে কিন্তু এই অ্যান্সারটা দিয়েছে। কি সমস্যা, যন্ত্রণা শেষ নেই। রুট ওভার R2, হ্যাঁ মাইনাসটা না হয় আমি কমন নিতেই পারি, 2R1, এখানে মাইনাসটা কমন নিয়ে নেবো নিচটাতে, তাহলে হরটা তো মিলে গেল। অপশান নাম্বার বিটাকে যদি আমি ফোকাস করি, ও 2টা এখানে আছে, মনে হচ্ছে যেন স্কোয়ার আছে, তাহলে 2R2, মাইনাসটাকে কমন নিয়েছে আর কিছু না, এটাকে মাইনাসটা কমন নিয়ে নাও, একই ব্যাপার, মাইনাসটা কমন নিলে রুট ওভার R1 R2, তাহলে 2 রুট R1 R2 সরি এটা মাইনাস রুট R1, ওকে, ডিভাইডেড বাই রুট R2 মাইনাস 2 রুট R1, অর্থাৎ ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দেয়নি মানে মাইনাসটা কমন নিয়েছে, হুইচ ইজ অপশান নাম্বার বি। আর এই প্রশ্নটা এসেছিলো, এই টোটাল 10 নম্বরের প্রশ্নটা আমাদের এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013, এই প্রশ্নটা এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013-তে। ভালো প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অসুবিধা নেই কিছু। ক্লিয়ার হলো 10 নম্বর। 11 নম্বর একটু দেখো, 25 ওয়াট আর 220 ভোল্ট আর 100 ওয়াট আর 220 ভোল্ট দুটি তড়িৎ বাল্বকে একটি 400 ভোল্ট তড়িৎ উৎসের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো। কোন বাল্বটির ফিলামেন্টটি গলে যাবে? ফিলামেন্ট গলে যাওয়ার অর্থটা কি জানো তোমরা? ফিলামেন্ট গলে যাওয়ার অর্থটা হলো যে যেখানে যতটা সর্বোচ্চ প্রবাহ যেতে পারে তার থেকে বেশি যদি প্রবাহ চলে যায়, প্রবাহ যদি বেশি চলে যায়, ভোল্টেজ যদি বেশি চলে যায়, না প্রবাহ যদি বেশি চলে যায় তাহলে ওই কাণ্ডটি ঘটে। তাহলে আমরা প্রবাহ বার করার চেষ্টা করব। 11 নম্বর, 11 নম্বরের যে প্রথম যে মেশিন, সেই মেশিনটা হচ্ছে 25 ওয়াট 220 ভোল্ট, 25 ওয়াট 220 ভোল্ট। সেখানে কারেন্ট কত যেতে পারে? নিরাপদ কারেন্ট যেতে পারে, এটা হয়ে যাবে তোমার, ভোল্টেজ দিয়ে দিয়েছে, ওয়াট দিয়ে দিয়েছে, তাহলে পি বাই ভি 220, এত অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। হলো,
আর সেকেন্ড যে ইয়েটা সেটা হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট, সেখানে যত কারেন্ট যেতে পারে সেটা হবে 100 ডিভাইডেড বাই 220, সেটার মান একটা আছে, এত অ্যাম্পিয়ার যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে দুটো জিনিসকে আমরা শ্রেণীতে রাখলে কত হবে, এখানে রোধটা আমাদেরকে বার করতে হবে, এখানেও রোধটা আমাদেরকে বার করতে হবে। রোধটা বার করে আমরা তুল্য রোধ বার করব, তুল্য রোধ বার করে একটা বাইরের যে সোর্সটা দিয়েছি 440 ভোল্ট, সেখান থেকে একটা মোট প্রবাহ বার করব। সেই মোট প্রবাহটা তো শ্রেণীতে আছে সবাই, এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে, নিয়ে দেখবো কার প্রবাহটা I1 বা I2কে ক্রস করে গেছে। যার ক্রস করে যাবে সেই ফিউজটা গলে যাবে, ফিউজ তো না বাল্ব, সেই বাল্বটা ফিলামেন্টটা গলে যাবে। তাহলে আমরা এখান থেকে রোধটা বার করব। রোধ কী করে বার করব, হুইচ ইজ V²/P, তাই তো, V²/P, হ্যাঁ V² মানে হচ্ছে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই P মানে হচ্ছে 25, এটার মান বার করব। আর এখানে এটার মান বার করব যে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে প্রত্যেকটা মান একটু একটু করে বার করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমে I1টার দশমিক ভ্যালু কত হবে, 25 ডিভাইডেড বাই 220, হুইচ ইজ 0.1136 এরকম আছে, এত অ্যাম্পিয়ার। R1 এর মান কত হবে, 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 25, ওকে 1936 ওহম। আচ্ছা I2 কত হবে, দশমিকে বার করলে 100 ডিভাইডেড বাই 220, হুইচ ইজ 0.45 এরকম আছে, এত অ্যাম্পিয়ার। অ্যান্ড R2 হুইচ ইজ 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, হুইচ ইজ 484 ওহম। এবারে আর তুল্য যদি বার করি আমি এখানে, আর তুল্য সেটা এই দুটোর যোগফল হবে 1936 যুক্ত 484, হুইচ ইজ 2420 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। বাইরের থেকে পোটেন্সিয়াল দিয়েছি আমি 440 ভোল্ট, তাহলে টোটাল যে কারেন্টটা বার হচ্ছে সেটা হচ্ছে 440 ডিভাইডেড বাই 2420, তাহলে 440 ডিভাইডেড বাই 2420, হুইচ ইজ 0.18 এমনি আসছে, এত অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এই দুটো অ্যাপ্লায়েন্সেসের মধ্য দিয়ে যাবে, কাকে দেখো না ক্রস করছে, I1 I2 কাকে ক্রস করছে, I1 এর মান 0.11, এখানে 0.18, একে ক্রস করে গেছে। সর্বোচ্চ প্রবাহ মাত্রা কেউ ক্রস করে গেছে যেটা যাচ্ছে, তাহলে এ গলে যাবে। আর এর কিন্তু 0.45, এর কিন্তু বেশি সহন ক্ষমতা আছে, তাহলে এটা গলে যাবে। তাহলে 1 নম্বর যে ইয়েটা 25 ওয়াট 220 ভোল্ট সেটা কিন্তু গলে যাবে, 25 ওয়াট, অপশান নাম্বার বি। আর এই ইয়েটা এসেছিলো অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা আগে মেন্স ইয়ে ছিল, মানে যেই মেনটা ছিল সেটা 2012তে এই প্রশ্নটা এসেছে। ক্লিয়ার হলো? ঠিক 11 নম্বরের প্রশ্ন ক্লিয়ার হলো। 12 নম্বরের প্রশ্নটা দেখো, 220 ভোল্ট 100 ওয়াট চিহ্নিত একটি বাল্বের দুই প্রান্তে বিভব প্রভেদ 2.5% যদি হ্রাস পায় তাহলে ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে। তাহলে ভোল্টেজ যদি 2.5% হ্রাস পায় তাহলে ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাবে। ভোল্টেজ যদি 2.5% হ্রাস পায় ক্ষমতা তাহলে কত পার্সেন্ট হ্রাস পাবে। অপশান নাম্বার 12 নাম্বার প্রশ্ন নাম্বার 12। তাহলে আমরা জানি যে P = V²/R। এখন বিষয়টা হচ্ছে রোধকে তো কমা বাড়া যাবে না, ভোল্টেজ চেঞ্জের সাথে তো রোধের কোনো নেই, ওটা তো পূর্ব নির্ধারিত আর বানানো হয়ে গেছে। তাহলে তাই যদি আমি বলি তাহলে আমরা করবো এখানে ডেল্টা P/P × 100%, অর্থাৎ চেঞ্জ ইন পাওয়ার ইজ নাথিং বাট, ঘাতটা সামনে চলে আসে ডেল্টা V/V × 100%। এটা হলো বিষয়। রোধটা চেঞ্জ হবে না, রোধ কিন্তু একটা ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, অবশ্যই সেটার দৈর্ঘ্য এবং এরিয়া যদি পরিবর্তিত করা হয় তবেই পরিবর্তিত হবে। ঠিক, এবারে এই যে টোটাল জিনিসটা, এই টোটালটা হচ্ছে 2.5%, তাহলে 2 × 2.5%, তাহলে ক্ষমতার পরিবর্তন হবে 5%, ক্ষমতার পরিবর্তন হবে 5%। পোটেন্সিয়ালটা কমেছে তাহলে ক্ষমতাও কমবে, 5% হ্রাস পাবে। অপশান নাম্বার সি। এটাও কিন্তু প্রিলিমস এসেছিলো 2012, অপশান নাম্বার সি। কোথায় এসেছিলো? অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এখানে এসেছিলো 2012তে। বোঝা গেল? 13 নম্বরের প্রশ্ন করব। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে বিওটি একক কোনটির একক? অবশ্যই এটা শক্তির একক, তড়িৎ শক্তির একক। এটা সাহায্যে আমরা মাপি এবং আমাদের বিল আসে এটা সাহায্যে। অপশান নাম্বার বি। 14 নম্বর প্রশ্ন করব, 1 বিওটি সমান কত জুল? আচ্ছা, জুলের দিক দিয়ে 3.6 × 10⁶। 1 বিওটি মানে জানো কি অ্যাকচুয়ালি? 1000 ওয়াট ইন্টু ঘন্টা, 1000 ওয়াট ইন্টু ঘন্টা। পরের প্রশ্নের উত্তর হয়ে গেল আমার অ্যাকচুয়ালি। তাহলে ওয়াট মানে দেখুন আমরা জানি, আমি বার করে দিচ্ছি, এটা আসছে কোথা থেকে।
খুব পোকা অ্যাকচুয়ালি, প্রবলেমটা এখানে। ধর বাবা, ঠিক আছে। 1000 ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল প্রতি সেকেন্ড, তাহলে এটাকে আমরা সেকেন্ডে করবো, অর্থাৎ 3600 সেকেন্ড কনভার্ট করে নিলাম। এবারে সেকেন্ড কেটে গেল, পড়ে থাকলো জুল। 3600 তার সাথে 1 2 3টে শূন্য, 3600 তার সাথে 1 2 3টে শূন্য, তাহলে জুল থাকলো। 3.6 করলাম, 1 2 3 4 5টা, আর দশমিকের জন্য একটা, তাই হয় 3.6 × 10⁶। অপশান নাম্বার ডি। এবার 15 নাম্বার অপশান, 15 নাম্বার প্রশ্ন, লাস্ট প্রশ্ন। 1 বিওটি মানে কত কিলো ঘন্টা, কত ওয়াট ঘন্টা, মানে 1 কিলো ঘন্টা বা 1000 ওয়াট ঘন্টা, যেটা বলো। কিলো মানে তো 1000, তাহলে 1 বিওটি সমান 1000 ওয়াট ঘন্টা। কার সাথে ম্যাচ করলো? 1000 ওয়াট ঘন্টা অপশান নাম্বার বি এর সাথে। শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, ভালো প্রশ্ন। যাই হোক, আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো, 30 মিনিটস ক্রস করে গেছে। প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব প্রবলেম সেট 1-এর প্রশ্ন আছে তোমাদের 28খানা, 9টা 9টা 10টা, এইভাবে থাকবে ডিস্ট্রিবিউশন। দেখা হবে সেই প্রবলেম সেট 1-এর 1 থেকে 9 অবধি। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ভালো থাকা ভীষণ ইম্পর্ট্যান্ট, এনজয় ইউর লাইফ, এটাও বেশি ইম্পর্ট্যান্ট। টেক কেয়ার, ভালো থাকো, বাই।